আসসালামু আলাইকুম। মেহেদী হাসান খান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাইক টিভির রাতের সংবাদে। আসলে উপস্থাপন করছি সংবাদ শিরোনাম। আবার ৯টা ৫টায় ফিরছে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় ঈদের পর থেকে কার্যকর। মানুষের শান্তি কেড়ে নিয়েছে দ্রব্যমূল্য, অর্থনীতি তলানিতে মন্তব্য মির্জা ফখরুলের। স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপির হাতিয়ার, বললেন ওবায়দুল কাদের। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা না থাকায় যে কোনো জায়গায় যেতে পারেন বেনজির আহমেদ, বললেন পররাষ্ট্রমন্ত্রী। দুদকে হাজির হন কিনা সেটি দেখার বিষয়। কোরবানি ঈদকে সামনে রেখে মে মাসে বৈধভাবে আসা প্রবাসী আয় ছাড়িয়েছে 200 কোটি মার্কিন ডলার। রেমিটেন্স আরো বাড়াতে হুন্ডি বন্ধের পরামর্শ অর্থনীতিবিদ। ভারী বৃষ্টিতে সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি, জলমগ্ন হয়ে পড়েছে নতুন নতুন এলাকা, পানি উঠেছে উসমানী মেডিকেলে, চরম ভোগান্তিতে নগরবাসী। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে জানাতে চাই পুরো প্রসঙ্গ। স্বাভাবিক নিয়মে ফিরে যাচ্ছে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়। ঈদের পর থেকে এসব অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সময়সূচি নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান। মন্ত্রী পরিষদ সচিব বলেন, অফিস সময় পরিবর্তন হয়েছে। 2022 সালে অফিস সময় সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত করা হয়। ক্যাবিনেট আলোচনায় সেটি পরিবর্তন করে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী পরিষদ সচিব আরও জানান, রোববার থেকে বৃহস্পতিবার অফিস সময় সকাল 9টা থেকে বিকেল 5টা, দুপুর 1টা থেকে 1:30 মিনিট পর্যন্ত নামাজ এবং মধ্যাহ্ন বিরতি থাকবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে। অফিস সময় পরিবর্তন হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রস্তাবটা নেওয়া হয়েছিল যে এখন আপনারা জানেন 9টা থেকে 4টা পর্যন্ত অফিস সময় ছিল, সেটি আমরা 2022 সালে বোধহয় করা হয়েছিল, আমার যদি মনে পড়ছে 22 সালে থেকে এটি করা হয়েছিল। আজকে ক্যাবিনেটে একটি আলোচনা করে 9টা থেকে 5টা পর্যন্ত পুনর্নির্ধারণ করেছে। রোববার থেকে বৃহস্পতিবার 9টা থেকে 5টা, শুক্র এবং শনিবার বন্ধ থাকবে। তবে মাঝখানে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাঝখানে 1টা থেকে 1:30টা পর্যন্ত নামাজ এবং মধ্যাহ্ন। দেশ কঠিন সময় পার করছে, সাধারণ মানুষের ঘরের শান্তি কেড়ে নিয়েছে দ্রব্যমূল্য। রাজধানীতে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা এবং পুলিশ প্রধান বেনজির আহমেদের দুর্নীতি বাহিনী দুটির ভাবমূর্তি ও দেশের সুনাম নষ্ট করেছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। দেশকে বাঁচাতে তাই ক্ষমতাসীনদের হটানোর কোনো বিকল্প নেই বলে পৃথক কর্মসূচিতে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আরও তথ্য মাহবুব সৈকতের। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাদ্যশস্যে পরিপূর্ণ রাষ্ট্রে পরিণত করেছিলেন। ক্ষমতাসীনরা দেশের রাজনীতি এবং অর্থনীতি ধ্বংস করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব কথা বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে। গত 15 বছরে বাংলাদেশের শুধু রাজনীতিকেই ধ্বংস করেনি, সে অর্থনীতিকেও ধ্বংস করে ফেলেছে। শান্তি আছে, ঘরে শান্তি আছে? গ্যাসের দাম, বিদ্যুতের দাম, সবজির দাম, চালের দাম অবিশ্বাস্য, কারণ তারা চুরি করে করে এমন অবস্থা তৈরি করেছে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর স্যাংশন এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের দুর্নীতি এবং দেশ ত্যাগ নিয়েও কথা বলেন তিনি। বেনজির নজিরবিহীন, মানুষের নজিরবিহীন দুর্নীতি। একই সঙ্গে সাবেক সেনাপ্রধান, তাকেও স্যাংশন দিয়ে দিয়েছে। তার সম্মান ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক সেনাপ্রধানকে স্যাংশন দেয়? সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে এবং ডিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে? মানুষের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা একটা খুব কঠিন সময় পার করছি, আর এই সময়টা তৈরি করেছে এই সরকার, এই আওয়ামী লীগের সরকার। সবাই মিলে একসাথে একজোটে নামেন।
অন্যদিকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ কারাবন্দী বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের মানববন্ধনে অংশ নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দাবি করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের পতন সন্নিকটে। মূল লক্ষ্য হল গণতন্ত্র। একবার যেমন তারা পালাইছিল ভারতে, আবার ওরা ভারতে পালাবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। এদিকে বিএনপি স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি বলেন, ঐতিহাসিকভাবে বিএনপির সঙ্গে স্বাধীনতা বিরোধী ওই অপশক্তির গভীর আঁতাত ও সম্পর্ক রয়েছে, যে কারণে মির্জা ফখরুল সহ বিএনপি নেতারা তাদের প্রতি এক ধরনের দায়বদ্ধতা অনুভব করে এবং সর্বদা পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে। বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি পরিচালিত হয় মহান মুক্তিযুদ্ধের চেতনা আদর্শের ভিত্তিতে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ বিরোধী কোনো রাজনৈতিক অপশক্তিকে আওয়ামী লীগ কখনো স্বীকৃতি দেয়নি, ভবিষ্যতেও দেবে না। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায় যে কোনো জায়গায় যেতে পারেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে এন্টিগা ও নিউ ইয়র্ক সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, 6 জুন বেনজির আহমেদ দুদকে উপস্থিত হন কিনা সেটা দেখার বিষয়। দুদক এবং সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে বলে আজিজ আহমেদ ও বেনজিরের বিষয়গুলো সামনে আসছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকে তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন। তো 6 জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটি হচ্ছে দেখার বিষয়। দুদক অত্যন্ত স্বচ্ছতার সাথে স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসেছে এবং আদালতও অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসছে। এটা ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে আসামি শিলাস্তি রহমান। স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয় শিলাস্তি রহমানকে আদালতে হাজির করা হয়। দুপুরে ঢাকার একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে গত 24শে মে শিলাস্তি সহ 3 জনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে গত 31শে মে দ্বিতীয় দফায় তাদের 5 দিন রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড চলাকালীন আসামি শিলাস্তি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান 164 ধারায় জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। কোরবানি ঈদ ও ডলারের মূল্য বৃদ্ধিতে মে মাসে প্রবাস আয়ের পরিমাণ প্রায় গত বছরের তুলনায় 38% বেড়েছে। বৈধভাবে আসা প্রবাসী আয় 200 কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রবাস আয় সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। বিষয়টি ইতিবাচক মন্তব্য করে অর্থনীতিবিদরা বলছেন, হুন্ডির মাধ্যমে লেনদেন কম হলে দেশের রেমিটেন্স আরও বাড়বে। আবু সাইদ উপু জানাচ্ছেন বাকিটুকু। সদ্য বিদেয়ী মে মাসে 225 কোটি ডলারের রেমিটেন্স এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার 117 টাকা ধরে, যার পরিমাণ 26,325 কোটি টাকা। আর এর আগের মাসে এপ্রিলে রেমিটেন্স এসেছিল 204 কোটি ডলার। সেই হিসেবে এক মাসের ব্যবধানে রেমিটেন্স বেড়েছে 10.29%। আর গত বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল 169 ডলার। সেই হিসেবে এক বছরের ব্যবধানে রেমিটেন্স বেড়েছে 33.13%। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে জানা গেছে, গত মাসে ডলারের দাম 1 লাফে 60 টাকা থেকে বাড়িয়ে 117 টাকা নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক। তবে রেমিটেন্সে ডলারের সর্বোচ্চ 118 থেকে 119 টাকা দরে কিনেছে অনেক ব্যাংক। এর সঙ্গে সরকারি প্রণোদনা রয়েছে আরও 2.5%। সব মিলিয়ে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা প্রতি ডলারে 120 টাকা বেশি পাচ্ছেন। ফলে রেমিটেন্স আসার প্রবাহ অনেকাংশেই বাড়বে বলে আশা প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অর্থনীতিবিদ। যারা বিদেশ থেকে টাকা পাঠাবে তারা তখন দেখবে হচ্ছে আসলে আমার ভবিষ্যতে কি টাকার মান ঠিক জায়গায় থাকবে কিনা, বা ভবিষ্যতে কি আমার ডলারের দাম বাড়বে কিনা। সো এটা চিন্তা করে অনেক সময় ইলেকশন ইয়ারে
একটা ফরকাস্টিং করার কারণে ইলেকশন ইয়ারে মোটামুটি রেমিটেন্স একটু কম থাকলে এখন মোটামুটি সেটা আগের লেভেলে যাচ্ছে, প্রি কোভিডের লেভেলের খুব কাছাকাছি যাচ্ছে, যেটা আমরা বুঝতে পারি যে এখন একটু আশানুরূপ সেটা গ্রোথটা ভবিষ্যতে হবে। পাশাপাশি ডলারের মূল্যবৃদ্ধি প্রবাসীদের যেমন উৎসাহিত করবে, সেই সঙ্গে সরকারকেও নিতে হবে কঠোর পদক্ষেপ। যে হুন্ডিটা কিভাবে কমানো যায়, গভর্নেন্স কিভাবে, টাকা পাচারটা কিভাবে রোধ করা যায়, এটা করতে পারলে অটোমেটিক্যালি আপনি দেখবেন যে আমাদের রেমিটেন্সটা ফর্মাল চ্যানেলে অটোমেটিক্যালি বাড়তে থাকবে এবং এটা ভবিষ্যতে যদি আমার অর্থনীতি যদি এখন যে অবস্থায় আছে কিছু স্টেবল, সেটা তখন আমাদের কন্টিনিউ হতে থাকবে। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। 2024-25 অর্থ বছরের জন্য 11,95,486 কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। তাদের এই বাজেটের আকার চলতি অর্থ বছরের সরকারের বাজেটের চেয়ে 1.57 গুণ বেশি। রাজধানী ইস্কাটনে বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যালয়ে এই বিকল্প বাজেট প্রস্তাব করেন সমিতির সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম। এতে সূচনা বক্তব্য দেন অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান আহমদ। আগামী 10 বছরে 7টি লক্ষ্য অর্জনের জন্য বিকল্প বাজেট প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান আইনুল ইসলাম। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ, বৈশ্বিক অর্থনীতি সংকট, মন্দাজনিত অনিশ্চিত বিদ্যমান, এসবের সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে সরকারের নীতি নির্ধারকদের ভাবতে হবে। আয় বৃদ্ধির জন্য প্রস্তাবিত 27টি উৎস হল কালো টাকা উদ্ধার থেকে প্রাপ্তি, অর্থ পাচার উদ্ধার থেকে প্রাপ্তি, সম্পদ কর, অতিরিক্ত মুনাফার উপর কর, বিলাসী দ্রব্য পণ্যের উপর কর, সংসদ সদস্য সহ অন্যদের উপর গাড়ির শুল্ক মওকুফ বাতিল, উদ্ভূত আহরণ। দুষ্টচক্র পেঁয়াজের বাজারে যেমন আছে, আলুর বাজারে আছে ডলারের বাজারে, এই যে সব জায়গায় বিরাজমান দুষ্টচক্র, আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়তে চাই তাহলে এই দুষ্টচক্রগুলোকে দমন করতে হবে। তা না হলে তারা যেভাবে দখল করে নেওয়ার চেষ্টা করছে বিভিন্ন বাজারকে, আলাদা আলাদা দেখি আলুর বাজার থেকে সব জায়গায়, তাহলে আমাদের অগ্রগতি আমরা যেটা বলছি সেটা হবে না, সরকার যেটা চাচ্ছে সেটাও হবে না। এবারে দেশের আবহাওয়া পরিস্থিতি। পাহাড়ি ঢল অব্যাহত বৃষ্টিতে প্লাবিত হয়েছে সিলেট শহরের বিভিন্ন অঞ্চল। সুরমা নদী উপচে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকার সাথে পানি ঢুকেছে ওসমানী মেডিকেল কলেজ, ঢুকেছে বন্যার পানি। সিলেটে একদিন সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে 226.6 মিলিমিটার। প্রতিনিধি মৃণাল কান্তি দাসের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট করেছেন ইলিয়াস কমল। রোববার রাতভর বৃষ্টিতে তলিয়ে গেছে সিলেট শহর। মধ্যরাত থেকে সকাল 7:30 পর্যন্ত টানা বৃষ্টির পর নগরের উপশহরের প্রধান সড়ক সহ প্রায় 90% এলাকা প্লাবিত হয়েছে। অনেক বাসাবাড়িতে উঠেছে পানি। এই দিন নগরীতে সর্বোচ্চ 226 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সুরমা নদী উপচে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকার সাথে পানি ঢুকেছে ওসমানী মেডিকেল কলেজেও। কালকে থেকে পানি রান্না বাড়া খাওয়া নাই, খুবই একটা কষ্ট আছে। 3 দিন যাবত আমরা গোসলও নাই, একটা মহিলা গো এইভাবে আমরা পইরা আছি, পানির উপরে বসবাস করতেছি। কমিশনার আছে, মেয়র আছে, আমরা যদি একটু হেল্প করে তা আমরা বাসা দিতাম কি। অসুবিধা চলাফেরা অসুবিধা, বাচ্চারা কষ্ট যেমন আমরার কষ্ট হয় এমন। 4টা থেকে পানি ওয়ার পর থেকে তো বাচ্চা কাচ্চা লিয়া ঘরের মাঝে বন্ধ হইয়া বইয়া রইছি। বাচ্চা কাচ্চা নিয়ে বড় কষ্টতে আসছিলাম, টাইনে টুনে যা আসছিলাম মাল চাবানো উঠাইছি। ছড়া খালগুলো অতি সত্বর একটু খননের ব্যবস্থা করে দিলে আমরা এই পানি জলাবদ্ধতা বা জমাটবন্দি পানি থেকে মুক্তি পাবো। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুরমা নদীর সিলেট পয়েন্টে পানি বিপদসীমার 13 সেন্টিমিটার, কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 58 সেন্টিমিটার ও কুশিয়ারার অমলশীত পয়েন্টে সকাল 6টায় বিপদসীমার 53 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় নগরীর উচ্চবিত্তদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সিটি কর্পোরেশন। এই সিলেটের নগরে অনেক নাগরিক আছেন বিত্তমান, অনেক সামাজিক সংগঠন আছে, অনেকেই করছে। আমি অনুরোধ জানাবো আপনাদের মাধ্যমে সবাই যেন এই সিলেটের মানুষ যারা কষ্টতে আছে তাদেরকে একটু দেখেন। সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, বন্যায় সিলেট সিটি কর্পোরেশনের 9টি ওয়ার্ড সহ 68টি ওয়ার্ড প্লাবিত হয়েছে। এতে 7 শতাধিক গ্রাম পানিতে তলিয়ে গেছে। ইলিয়াস কমল, মাই টিভি। ঈদ উল আজহায় যেসব পশু কোরবানি করা হবে সেগুলোর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে। ঢাকার মধ্যে গরুর চামড়ার দাম ধরা হয়েছে প্রতি বর্গফুট 55 থেকে 60 টাকা এবং ঢাকার বাইরে প্রতি বর্গফুটের মূল্য নির্ধারণ করা হয়েছে 50 থেকে 55 টাকা। সচিবালয় ঈদ উল আজহা উপলক্ষে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে চামড়ার নতুন মূল্য ঘোষণা করা হয়। গতবারের চেয়ে এবার প্রতি বর্গফুট চামড়ার দাম 5 টাকা বাড়ানো হয়েছে।
এটার উপরে সরকারের ভাবমূর্তি নির্ভর করে। সো আমরা চেষ্টা করব সর্বোচ্চ যাতে এই যে মূল্য আজকে নির্ধারিত হলো এই মূল্যের নিচে যেন কোথাও বাংলাদেশে চামড়াই না হয়, সেটা আমরা সুপারভিশনে রাখবো। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে গরুর হাট বসানোর সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে আসন্ন ঈদে আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ও অ্যাডভোকেট SM শামীম হোসাইন। পরে আইনজীবীরা জানান, আফতাবনগর পরিকল্পিত আবাসিক নগরী এ বিবেচনায় আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন। ঈদুল আজহা উপলক্ষে দ্বিতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। তবে কোনো টিকিট কাউন্টারে নয়, শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে দেওয়া হচ্ছে 13ই জুনের টিকিট। চালুর ঘণ্টা দুয়েকের মধ্যে বিক্রি হয় 14,300 টিকিট। এই সময় রেলওয়ের ওয়েবসাইটে হিট পড়ে প্রায় 1,90,00,000। আগামী 6ই জুন শেষ দিনের মতো 16ই জুনের অগ্রিম টিকিট দেওয়া হবে। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার জানান, সার্ভারের সক্ষমতার চাইতে বেশি মানুষ টিকিট কাটার চেষ্টা করায় কিছুটা বিড়ম্বনা হলেও সার্বিকভাবে ঝামেলাহীন রয়েছে। আর 2টা থেকে পূর্বাঞ্চলে আন্তনগর ট্রেনের টিকিট দেওয়া হবে। এই হচ্ছে আজকের পরিসংখ্যান। আপনারা জানেন যে বাংলাদেশ রেলওয়ে ঈদগাহটার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে এবং প্রতিদিনই টিকিটগুলো স্বচ্ছতার জন্য, সমাজ সচেতনের জন্য সকলের জন্য ওপেন করা হয়। আজকে কারা টিকিট পেলো এটা আজকে সন্ধ্যার পরে আমাদের ওয়েবসাইটে দেওয়া হবে, কে কখন টিকিট কিনতে পেরেছে, যার কারণে আপনারা যে কেউ দেখতে পারবেন যে আজকে কে টিকিট পেল। ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে, খামারিদের ব্যস্ততা ততই বেড়ে যাচ্ছে। প্রাকৃতিক খাবার খাইয়ে পশু মোটা তাজা করতে দিনরাত কর্মযজ্ঞ চলছে গাজীপুরের প্রতিটি খামারে। কোরবানির হাট বাজারের ভারতীয় গরু যাতে প্রবেশ করতে না পারে সেদিকে নজরদারি বাড়ানোর দাবি খামারিদের। প্রতিনিধি SM গোলাম আজাদের রিপোর্ট তুলে ধরছেন SM হামিম। জিরাইতলী গ্রামে তরুণ উদ্যোক্তা রাশেদ গড়ে তুলেছেন খামার, যেখানে ছোট বড় মিলে 30টি সার বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে। পশুগুলোকে কোনো ক্ষতিকর ওষুধ ছাড়াই দেশীয় খাবার খাইয়ে লালন পালন করা হচ্ছে। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় গরু মোটা তাজাকরণের প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান এই উদ্যোক্তা। এইসব খাইলে গরুর একটু স্বাস্থ্য ভালো থাকে, গরুর শরীর গ্লিজ দেয়, কালার ভালো আসে। আমরা এমনি বাহিরের কোনো ভেজাল খাবার খাওয়াই না। আর ইন্ডিয়া থেকে যদি গরু ঢুকে যায় তাহলে আমরা যারা ক্ষুদ্র খামারি আছি তাহলে পস্তায় বসা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। প্রাকৃতিকভাবে লালন পালন করা গরু কিনতে ফার্মে ভিড় করছেন ক্রেতারা। এখানে গরু নিতে আইছি, এলাকার গরু, ঘরোয়া পরিবেশে গরু খাওয়া দাওয়া সবকিছু করা হয়, তো এই জন্য গরুও সুন্দর মাশাআল্লাহ। এবছর গাজীপুরে 1,87,289টি কুরবানিযোগ্য পশুর বিপরীতে প্রস্তুত হয়েছে 1,11,602টি পশু বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। চাহিদা আছে 1,85,000 এর মতো, আমাদের ঘাটতি আছে 75,000-এর মতো। যেহেতু এটা সিটি কর্পোরেশন এলাকা, ইন্ডাস্ট্রিয়াল এলাকা, যার জন্য এখানে চাহিদা বেশি। অন্যান্য জেলা থেকে এই চাহিদাটা মেকআপ হয়ে যাবে। গরু মোটা তাজাকরণে খামারিরা যাতে ক্ষতিকর কোনো ওষুধ প্রয়োগ করতে না পারে সেদিকেও নজর রাখা হচ্ছে বলে জানান তিনি। SM হামিম, মাই টিভি। ফরিদপুরের নগরকান্দার এক ভিক্ষুককে সরকারি ঘর পাইয়ে দেবার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। ভিক্ষাবৃত্তি করে জমানো অর্থ ফেরত না পেয়ে খোলা আকাশের নিচে খেয়ে না খেয়ে জীবন পার করছেন সেই অসহায় বৃদ্ধা। প্রশাসন বলছে অভিযোগ প্রমাণিত হলে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা। প্রতিনিধি শফিকুল ইসলাম জনির প্রতিবেদন। পল্লীকবি জসিমউদ্দিনের বিখ্যাত আসমানি কবিতার লাইনগুলো যেন ফুটে উঠেছে ফরিদপুরের নগরকান্দার 82 বছর বয়সী ভিক্ষুক কুটি খাতুনের জীবনে। মাথা গোজার একটি ঘর না থাকায় প্রতিবেশীর ঝুপড়ি ঘরে থেকে জীবিকার তাগিদে করেন ভিক্ষাবৃত্তি। অনাহারে অর্ধাহারে কাটছে জীবন। এমনকি অর্থাভাবে স্বামীহারা এই বৃদ্ধা আজও নাম লেখাতে পারেননি সরকারি কোনো ভাতার তালিকায়।
আমি কত দৌড় দৌড়েছি, আমার কানটা খেয়ে তার হলো না। উপজেলার বড়শ্রীবদ্দি গ্রামের স্বামী মৃত ইউসুফ মাতুব্বরের রেখে যাওয়া এক টুকরো ভিটের উপর সরকারি ঘর পাবার আশায় বছর 2 আগে ভিক্ষাবৃত্তির জমানো 15,000 টাকা দিয়েছিলেন স্থানীয় চেয়ারম্যানের হাতে। তবে 2 বছর কেটে গেলেও মেলেনি সেই কাঙ্ক্ষিত ঘর, এমনকি ফেরতও পাননি সেই কষ্টার্জিত অর্থ। এখন দুহাত তুলে বিচার দিচ্ছেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে কইছি, আল্লাহ তুই যে হালে রাখছে ভালো আছি, আমার নাকি যারা দয়া হবে না তাকে তুই ভালো রাখিস। ঘর দেবার কথা বলে ভিক্ষুকের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি জানেন স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রতিবেশীরাও। চেয়ারম্যানের এমন কাণ্ডে ক্ষুব্ধ তারাও। আমি মেম্বার হইলাম তখন উনি আমার কাছে বলছিল যে তোমার চেয়ারম্যান আমার কাছে 15,000 টাকা নিছে, ঘর মাঙ্গার জন্য ঘর পাওয়ার আশা করছিল। 15,000 টাকা ধরে ওই চেয়ারম্যান নিয়ে গেছে। ওই চেয়ারম্যান এখন আমাকে ঘরও দেয় না, টাকাও দেয় না। অভিযোগের বিষয়ে চেয়ারম্যানের কাছে জানতে চাইলে বৃদ্ধার কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি। এদিকে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগটি আমলে নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 10টা টাকা কারো কাছে অবৈধভাবে বা কোনোভাবে কোনো টাকা পয়সার লেনদেন আমি করি নাই। এই ঘর দরজা আমি পাই নাই, আমি কোনো ঘর দেইও নাই কারো। আর যদি এই অভিযোগের বিষয়ে আমরা কোনো সত্যতা পেয়ে থাকি এবং যদি অভিযোগটি যদি প্রমাণিত হয় তাহলে আমরা বিধিগত ব্যবস্থা নেব। অসহায় এই বৃদ্ধা কুটি খাতুনের টাকা আত্মসাৎকারী চেয়ারম্যানের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস না পেলেও সমালোচনার ঝড় বইছে পুরো উপজেলা জুড়ে। এমনকি এই চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে এলাকাবাসী। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। প্রবাসের সংবাদ। চাহিদা থাকা সত্ত্বেও কুয়েতের সবজি বাজারে নেই বাংলাদেশি সবজি পর্যাপ্ত দোকান। আমদানি নির্ভর দেশটিতে বিভিন্ন দেশের পণ্যই বিক্রি হয়। প্রবাসীদের অভিযোগ, মানহীন প্যাকিংয়ের কারণেই সম্ভাবনাময় এই বাজার হারাচ্ছে বাংলাদেশ। কুয়েত প্রতিনিধি আলামিন রানার রিপোর্ট, বিস্তারিত তুলে ধরছেন ইলিয়াস কমল। কুয়েত সিটি থেকে 23 কিলোমিটার দূরত্বে দেশটির সবচেয়ে বড় সবজি ও ফলের বাজার আল ফুরদা সুলাইবিয়া। বাজারটিতে বাংলাদেশিদের ব্যবসায়ী প্রতিষ্ঠান বেশ চোখে পড়ার মতো। আমদানি নির্ভর দেশটিতে বিভিন্ন দেশের পণ্য বিক্রি হলেও আধিপত্য সৌদি আরব, লেবানন, মিশর ও তুরস্কের মতো দেশগুলো। দেশটির কেন্দ্রীয় ফল ও সবজির মার্কেট সুলাইবিয়া সেন্ট্রাল ভেজিটেবল অ্যান্ড ফ্রুট মার্কেটটি বিভক্ত 17টি জোনে। প্রতিটি জোনে দোকান রয়েছে 30 থেকে 35টি। থরে থরে টাটকা ফল আর সবজি সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। মার্কেটটিতে বেশিরভাগ ব্যবসায়ী বাংলাদেশি হওয়া সত্ত্বেও জনপ্রিয়তা পাচ্ছে না বাংলাদেশি পণ্য। সব বাংলাদেশি এখানে যারা কাজ করে তারা সবাই স্বাবলম্বীভাবেই আছে। বাংলাদেশিরা যার ইচ্ছে মতো সব দোকানে কাজ করে। অনেক রেমিটেন্স বাংলাদেশে যাচ্ছে, অনেক টাকা ইনকাম করতেছে এখানে। বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন পরিবহন খরচ ও মানহীন প্যাকিং এর কারণে অনেক পণ্য পচে যায়, তাই বাধ্য হয়ে ভারত পাকিস্তান থেকে পণ্য আমদানি করেন তারা। প্রবাসীদের অভিযোগ, মানহীন প্যাকিং এর কারণেই সম্ভাবনাময় এই বাজার হারাচ্ছে বাংলাদেশ। বিভিন্ন দেশের প্রোডাক্টগুলো আসে যে প্যাকেজিংটা খুব সুন্দর হয়, বাট আমাদের দেশের প্যাকেজিংটা একটুও ভালো না। আমি চাই আমাদের বাংলাদেশের মানসম্পন্ন জিনিসপত্র সবকিছু যেমন ভালো করে এবং সম্পূর্ণ ভালোভাবে আসে বাংলাদেশে, যেমন আমরা বিক্রি করতে পারি। প্রবাসী বাংলাদেশিদের ভালো উপার্জনে সহায়ক ভূমিকা পালন করছে এই বাজার। কুয়েতের সবজি বাজার থেকে বৈদেশিক মুদ্রা আয় করতে বাংলাদেশি সবজি রপ্তানিকারকদের উন্নততর প্রশিক্ষণ দেওয়া জরুরি মনে করেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি। 1431 বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে ফ্রান্সে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর আয়োজনে রোববার প্যারিসের জুরেস পার্কে দিনব্যাপী মেলা হয়। প্রতিনিধি বাদল পাল জানান, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শাকিল সরকারের উপস্থাপনায় মেলায় প্রধান অতিথি ছিলেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন। বিশেষ অতিথি ছিলেন এমা গ্রুপের চেয়ারম্যান শ্রীবাস দেব, বাংলা অটো স্কুলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান, ফ্রান্স ক্রিকেট বোর্ডের সদস্য ফাতেমা খাতুন, মির্জা গ্রুপের চেয়ারম্যান মির্জা মাজহার, বাংলাদেশ ফার্নিচারের স্বত্বাধিকারী সেলিম রেজা সহ বাংলাদেশি কমিউনিটির অনেকে। মেলায় গান নৃত্যের পাশাপাশি ছিল বিভিন্ন রকমের সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়া মেলা প্রাঙ্গণ জুড়ে ছিল বাঙালির হরেক রকমের বাহারি খাবার স্টল। ওনারা আমাদের বাংলাদেশি কমিউনিটির প্রিয় ব্যক্তি। এদিকে ফ্রান্স আওয়ামী লীগের সদ্য প্রয়াত সহ সভাপতি শাহেদ আলীর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স আওয়ামী লীগের আয়োজনে রোববার মেট্রো হোসের একটি রেস্টুরেন্টে এই স্মরণ সভা ও দোয়ার মাহফিল হয়।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েস। শোক সভায় ফ্রান্স আওয়ামী লীগ সহ তাদের অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন সহ সভাপতি কামরুল হাসান বকুল, সৈয়দ ফয়সাল ইকবাল, যুগ্ম সম্পাদক অপু আলম, ফয়সল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা শিলু সহ অনেকেই। এই সাথে সংবাদের শেষ পর্যায়ে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছি আরো একবার। আবার 9টা 5টায় ফিরছে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময় ঈদের পর থেকে কার্যকর। মানুষের শান্তি কেড়ে নিয়েছে দ্রব্যমূল্য, অর্থনীতি তলানিতে মন্তব্য মির্জা ফখরুলের। স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপির হাতিয়ার বললেন ওবায়দুল কাদের। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা না থাকায় যে কোনো জায়গায় যেতে পারেন বেনজির আহমেদ, বললেন পররাষ্ট্রমন্ত্রী। দুদকে হাজির হন কিনা সেটি দেখার বিষয়। কোরবানি ঈদকে সামনে রেখে মে মাসে বৈধভাবে আসা প্রবাসী আয় ছাড়িয়েছে 200 কোটি মার্কিন ডলার। রেমিটেন্স আরো বাড়াতে হুন্ডি বন্ধের পরামর্শ অর্থনীতিবিদদের। বৃষ্টিতে সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি, জলমগ্ন হয়ে পড়েছে নতুন নতুন এলাকা। পানি উঠেছে ওসমানী মেডিকেলে, চরম ভোগান্তিতে নগরবাসী। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvdt news। আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বার্তা কক্ষ থেকে এখনকার মতো বিদায় দিচ্ছি মেহেদী হাসান খান। আল্লাহ হাফিজ।